প্রশ্নগুলো হচ্ছে অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার গণিতের এমসিকিউ সমাধান একদম বিস্তারিত ব্যাখ্যা সহ। তো এই জায়গায় দেখো, প্রথমে বলছে যে 5 ক্রমের, এই জায়গায় বলছে কি 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা। এই 1 থেকে n পর্যন্ত, এই জায়গায় সূত্র থেকে দেখো যে 1 থেকে n পর্যন্ত ম্যাজিক বর্গের জন্য সূত্র হচ্ছে m সমান এত। মানে 1 থেকে 5, 6 যা বলবে n এর জায়গায় তত বসবে। তাহলে এই জায়গায় 5 ক্রমের বলছে, যে জায়গায় তাহলে 5, n এর পরিবর্তে 5, n এর পরিবর্তে 5। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 5 কে স্কোয়ার করলে 25 আর 1 26, কাটলে 65। তারপরের প্রশ্ন বলছে 1 থেকে 40 পর্যন্ত স্বাভাবিক ক্রমিক, ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল। তাহলে এই জায়গায় দেখো যে আমরা সূত্রটা দেখি যে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র n স্কোয়ার। এই জায়গায় n সংখ্যা হচ্ছে পদ সংখ্যা, মানে এই জায়গায় কয়টা বোঝাইছে, যেমন 1 2, এই যে 1 এর পরে কত 3, 3 এর পরে 5 5 7, তাহলে 40 পর্যন্ত আমাদের সংখ্যা হবে কয়টা, 39 পর্যন্ত 20টা। তাহলে এই যে সূত্র অনুসারে এস এন সমান n স্কোয়ার। আবার বলছে যে এই যে সমষ্টি আছে, প্রশ্নটা ভালো করে দেখো, যে সমষ্টির বর্গ, এটা হচ্ছে আমাদের সমষ্টি, এটা হচ্ছে আমাদের সমষ্টি, এটা তো সূত্র, আবার এটাকে বর্গ ভাবা যাবে না, এইটার বর্গ হচ্ছে এটা। কিন্তু এই জায়গায় আমাদের প্রশ্নের মধ্যে আছে কত, 1600, কিন্তু এই জায়গায় 2টা শূন্য না হয়ে কটা শূন্য হবে, 4টা শূন্য। তারপরে আসো 28 থেকে 98 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, 28 থেকে 98 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি। এই জায়গায় 28 থেকে 98 পর্যন্ত তুমি মৌলিক সংখ্যা হিসাব করে দেখবা 16টা আছে। আর এটা আরেকটা সহজ ওয়ে হচ্ছে যে আমাদের 1 থেকে 100-র মধ্যে হচ্ছে কয়টা, 25টা। তাহলে 1 থেকে 24-এর মধ্যে কয়টা আছে, কয়টা বাদ দিলে তুমি দেখবে যে 16টা আছে। তারপর 4 নাম্বার যেটা আছে, 4 নাম্বারটা বলছে এই জায়গায় দেখো যে টাকায় 60টি দরে ক্রয় করে 5টি দরে বিক্রয় করলে, তাহলে 60টা তুমি কিনছো আর বিক্রি করছো কয়টা, 5টা, 1 টাকা। তাহলে দেখ 60টির ক্রয় মূল্য বা দাম 1 টাকা, 1টির বের করা হয়েছে। তারপর হচ্ছে 5টির বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে একটা, তাহলে কিন্তু এই দুটোর মধ্যে বড় কোনটা, তুমি যদি থিমলি এটা চিন্তা করো যে 5টা ক্রয় করছে 1 টাকায়, আর এই জায়গায় 5টা বিক্রয় করছে আর এই জায়গায় 60টা ক্রয় করছে, তাহলে এমনিতে কিন্তু বোঝা যাইতেছে লাভ হয়েছে। আমি 60টা কিনছি 1 টাকা দিয়ে, 5টা করে বিক্রি করতেছি, তাহলে আমার 2টা করে লাভ। তাহলে এর মানে হচ্ছে, আর এটা থেকেও তুমি ভগ্নাংশ থেকে বুঝতে পারো যে এইটা আমাদের উপরে যদি সেম সংখ্যা থাকে, যেটার নিচে যত বড় সংখ্যা সেটার মান তত ছোট, এর মানে হচ্ছে এটা আমাদের বড়, এটা হচ্ছে ছোট। তাহলে লাভ, এটা থেকে এটা বাদ দিলে আমাদের লাভ পাওয়া যাবে 2 বাই কত, 35। তাহলে 1/60 টাকা, এই যে একটার দাম কত, 1/60 টাকা, 1/60 টাকায় লাভ হয় 2 বাই 35 টাকায়, 1 টাকায় লাভ হয়, তারপরে 100 টাকায় লাভ হয়, 40% লাভ হয়। তারপরের প্রশ্নে আসো, পরের প্রশ্নটা হচ্ছে 5 নাম্বার প্রশ্ন। এই জায়গায় দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা বলছে যে 1 বছরের মুনাফা কত টাকা, 1 বছরের মুনাফা কত টাকা। এই জায়গায় দেখো প্রশ্নটাকে আমাদের পড়তে হবে, এটা কিন্তু উদাহরণের একটা অঙ্ক ছিল যে 3 বছরের মুনাফা আর হচ্ছে 5 বছর, এর মধ্যে কি আছে, আসলও আছে মুনাফাও আছে, পরেরটার মধ্যেও এটা আসলও আছে মুনাফাও আছে। তাহলে এই জায়গায় দেখো যে আমরা এটা বের করবো যে 5 বছরে মুনাফা আসলে 2000 টাকা, 3 বছরে মুনাফা আসলে, তাহলে এটা এর ভিতরে আসলও আছে মুনাফা আছে, তাহলে বাদ দিলে এটা থেকে এটা বাদ দিলে আমাদের বের হয় কি 2 বছরের মুনাফা। তাহলে 2 বছরের মুনাফা 500 টাকা, 1 বছরের মুনাফা হচ্ছে তার অর্ধেক 250 টাকা। তাহলে এই জায়গায় উত্তরটা হবে আমাদের কত, 250 টাকা অ্যান্সারে দেওয়া আছে। তারপরটা তুমি দেখো যে আসল, তাহলে 1 বছরের মুনাফা আর 3 বছরের মুনাফা, অথবা তুমি 5 বছরের মুনাফা বের করতে পারো, কারণ আমাদের এই জায়গায় এই যে উপরে লেখা আছে যে 3 বছরের মুনাফা আসলে এত, এটা থেকে যদি তুমি মুনাফা বাদ দাও তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে আসল। তাহলে 3 বছরের মুনাফা হয়েছে কত, 750 টাকা, 3 বছরের মুনাফা আসলে হচ্ছে 1500 টাকা, কত টাকা, 1500 টাকা, লেখাটা দেখা যাচ্ছে না, যে 1500 টাকা, 3 বছরের মুনাফা আসলে হচ্ছে 1500 টাকা, 3 বছরের মুনাফা হচ্ছে 750 টাকা, তাহলে বাদ দিলে থাকে 750 টাকা।
তারপরে যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের, দেখো 7 নম্বর বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলছে ক্ষেত্রফল যদি 512 হয় ঘরটির মেঝের কর্ণের দৈর্ঘ্য কত। এই জায়গা থেকে দেখো বলা আছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, তাহলে এটা হচ্ছে এক্স হলে এটা কি দ্বিগুণ মানে 2 দ্বারা গুণ 2x, তাহলে ক্ষেত্রফল এরিয়া দৈর্ঘ্য গুণন প্রস্থ 512, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, 2 এ পাশে গুণন আছে, এ পাশে কি হবে ভাগ, ভাগ করলে কত 256, এ পাশে স্কোয়ার এ পাশে এসে রুট হবে কত 216। এটা হচ্ছে আমাদের কি প্রস্থ, এই যে নিচে চিত্র দেওয়া আছে প্রস্থ। আর তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2 গুণ তাহলে 32, এটা কর্ণ এটা বের করতে বলছে। তাহলে যেহেতু ক্ষেত্রটা আয়তক্ষেত্র তাহলে এইটার আমাদের এই কোণটা অবশ্যই কি সমকোণ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। এই সূত্র অনুসারে এই জায়গায় তুমি দেখো যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যে ভূমি স্কোয়ার, এই জায়গায় ভূমি দেওয়া আছে কত, লম্ব দেওয়া আছে কত 16, তারপরে ভূমি হচ্ছে কত 32। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে 16কে করলে 256, 32কে করলে 1024, যোগ করলে 1280, এই যে পাশে কি আছে স্কোয়ার, এটার পাশে যে কী হবে রুট, তাহলে এই রুটের ভিতরে 5 দ্বারা যদি 256কে গুণ করো তাহলে হয় কত 1280, 256কে রুট করলে হয় 16, আর এটা হচ্ছে 5, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 16√5। তারপরে আসো এই জায়গায় বলছে যে 1 ইউর সমান কত বর্গ কত শটাক, এগুলো কিন্তু হচ্ছে আমাদের পরিমাপের 3.3 অধ্যায়ের সবগুলো সূত্র। তাহলে এই জায়গায় দেখো 1 ইউর সমান হচ্ছে 23.9 শটাক, তাহলে 20 শটাক সমান 478, এই 478। তারপরটা বলছে যে 1 ঘনমিটার সমান কত, 2-3টা অপশনে দেওয়া আছে। তো এই জায়গায় দেখো 1 ঘন মিটার সমান হচ্ছে 1 স্টেয়র, আবার 1 ঘন মিটার সমান কত 35.5 ঘন ফুট হয়, কিন্তু নিচেরটা কিন্তু হবে না, নিচেরটা আছে এই মানটা আমাদেরকে দেওয়া আছে কত 130.8, কিন্তু এটা মূলত আমাদের প্রশ্নে যদি তুমি ক্যালকুলেশন করো সেই ক্ষেত্রে তুমি পাবা 1.3, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত 1 আর 2, 1 আর 2। তারপরেরটা এটা বীজগণিত শুরু হইলো, আমাদের পাটিগণিত 10টা শেষ। তাহলে এই জায়গায় দেখো যে এই মানটা কিভাবে বের করছে, আমরা অঙ্কটা একদম করছি, এই জায়গায় দেখো যে এটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, দেখো এই যেটা দেওয়া আছে এটা থেকে এটা নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের এই জায়গায় রুট না, এই জায়গায় রুট তো যে কোনোভাবে আনতে হবে, রুট আনার জন্য আমরা কী করছি রুট আর স্কোয়ার দিছি, এটা রুট আর স্কোয়ার দিছি দিলে কিন্তু সূত্র হয়ে অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করতে পারতেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 7, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কি কাটা, এটা কাটা থাকে 2, তাহলে এই পাশে এটা থাকলে এই পাশে এটা ছিল মাইনাস, এই পাশে সেটা হচ্ছে যোগ 9, তাহলে এই পাশে স্কোয়ারটা এই পাশে রুট হচ্ছে, তাহলে হচ্ছে কি 3, দেখো এই জায়গায় অ্যান্সার হবে কত 3। তারপরের প্রশ্নটা দেখো 1টা থেকে 2টা, এই জায়গায় আমরা এই অঙ্কগুলো করার সময় দেখবো যে মান নির্ণয়ের অঙ্কগুলো যদি করি কখনো যদি এরকম যে এক্স প্লাস 1/x এর মান 2 হয়, এক্স প্লাস এক্স এর মান কি হয় 2 হয়, তাহলে আমাদের এই জায়গায় দেখবা যে এটা সমান 2 হলে এক্স সমান 1 হবে। কিভাবে 1 হবে, তুমি এই জায়গায় দেখো যে এটার মান হচ্ছে 1, তাহলে এই উপরের 1 আর নিচে এক্স এর মান 1 হলেই তো কি হয় 1/x সমান কি 2 হয় না, এর মানে এই এক্স এর মানও 1, এই এক্স এর মানও 1, মানে এরকম যদি থাকে যে মানটা দেওয়া থাকবে সেটা যদি এক্স প্লাস 1/x হয়, তার যোগফল যদি 2 হয় তাহলে এক্স এর মান 1 হয়, তাহলে তুমি এই জায়গায় দেখো যে এটার জন্য কি করছো এক্স কিউব আছে, এই জায়গায় আমাদের দেখো এই জায়গায় কত আছে এক্স কিউব রুট, তাহলে এই জায়গায় তুমি এক্সের জায়গায় 1 বসাও, 1 কিউব 1/1 কিউব, 1কে কিউব যাই করো 1 বসে 1কে 1 থেকে আবার দিলে 0, তাহলে এই জায়গায় আবার পরেরটা এই যে পরেরটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, তাহলে এইটা যেহেতু 2 আছে তাহলে এক্স এর মান আমরা তো এই জায়গায় বের করছি, আমাদের কত এক্স এর মান হচ্ছে 1, এক্স এর মান 1, তাহলে এটা যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে তো এই জায়গায় তুমি 1 বসাইছো, এই জায়গায় 1 বসাইছো, 1 এর পর যাই হোক 1 যাই হোক 1, 1 আর 1 যোগ করলে 2, তাহলে দেখো অ্যান্সারটা হচ্ছে আমাদের 2। তাহলে
এই জায়গায় আমাদের 12টা গেল। পরের পেজে আসো। পরের পেজটা হচ্ছে এই জায়গায় অঙ্কটা এই জায়গায় করে দেওয়া আছে, দেখো একদম এইভাবে দেখো। এটা হচ্ছে আমাদের কি সূত্র, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। এই সূত্র যদি ভাঙাও তাহলে তুমি এটা পাবা। এই সূত্র যদি ভাঙাও তুমি তাহলে এটা পাবা। এটাকে যদি ভাঙাও তাহলে তুমি এই অংশ পাবা। কিন্তু এটার মধ্যে দেখো গসাগু মানে হচ্ছে কি কমন, কিন্তু এটার ভিতরে আমাদের কমন নাই। যদি কোনো কিছু কমন না থাকে সেক্ষেত্রে অন হয় আমাদের গসাগু, যদি মিল না থাকে। তারপরের প্রশ্নটা কি বলছে এই জায়গায় দেখো, এটাও আমাদের সলিউশন করা আছে। এই জায়গায় দেখো এটা পি প্লাস এক্স আর এই জায়গায় হচ্ছে কি পি মাইনাস এক্স। এই জায়গায় ছিল আমাদের ভাগ, মাঝখানে কিসে ভাগ। ভাগ যদি থাকে তাহলে এটাকে আমরা কি করব, আমরা উল্টায় দেব। উল্টায় দিলে কি হয়, নিচেরটা যায় উপরে। এই জায়গায় নিচে ছিল কি, নিচে ছিল আমার পি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা সূত্র কি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। গুণন দিয়ে উপরেরটা আসবে নিচে, এই যে পি প্লাস এক্স হোল স্কোয়ার। তাহলে এটাকে তুমি দুইবার লিখতে পারবা, যে লিখছি দুইবার। তাহলে এইটার সাথে এইটা কাটা, আবার এইটার সাথে এইটা কাটা, এইটার এটা কাটা, তাহলে থেকে ওয়ান। তাহলে এই জায়গায় আমাদের অ্যান্সার হবে কত, ওয়ান। তারপরেরটা এসো, এই জায়গায় বলছে যে দেখো যে এটার সমতুল্য ভগ্নাংশ। আমরা এই নিচের যে তিনটা 1 2 3 যে দেওয়া আছে এগুলোকে আমরা সমাধান করি, যে দেখি ওটা আসলে সমতুল্য হয় কি না। উপরেরটা আগে হচ্ছে যে এটাকে আমার সমাধান করতে হবে। এটাকে সমাধান করলে দেখো কি আসে। এটাকে সমাধান করলে যে এক্স স্কোয়ার প্লাস টু প্রথম পদ এ বি, আর এটা হচ্ছে কি বি স্কোয়ারের উপরে কিন্তু স্কোয়ার আছে। তাহলে এটা ছিল কত 5, আমি আজকে 9 লিখে ফেলছি। তাহলে 4 বিয়োগ করতে হবে। নিচে সরাসরি সূত্র পড়ে এ স্কোয়ার প্লাস টু এ বি, 5 দুগুণে 10, 5কে স্কোয়ার করলে তাহলে উপরেরটা দেখো, নিচেরটা সরাসরি এ প্লাস বি হোল স্কোয়ার। আর এইটুকু হচ্ছে আমাদের কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ 4 জায়গায় 2 স্কোয়ার। এটাকে যদি দেও তুমি তাহলে এটা সূত্র পড়ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচেরটাকে দুইবার লেখা যায়। টোটাল আমাদের সামারেই থাকে কত দেখো, যে ক্যালকুলেশন করলে তুমি এটা খাতাতে ক্যালকুলেশন করবে, ভিডিওটা আসলে অনেক লং হয়ে যাচ্ছে। এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ। তাহলে আমরা পরের তিনটা পয়েন্টই করি, দেখো কি আসে। তো পরেরটাকে এই জায়গায় দেখা যাচ্ছে, তুমি পোস্ট করে নিয়ে এগুলো ক্যালকুলেশনগুলো করবো, দেখে এই জায়গায় ওয়ান বাই কত 5, মানে সমতুল্য আসছে। তারপরে তোমার 3 নাম্বারটা দেখো, এই জায়গায় কিন্তু আসে না। এই জায়গায় উপরে দুইটা আসছে আর নিচে দুইটা ভিন্ন ভিন্ন, তাহলে কাটাকাটি করলে মিলবে না। তাহলে এই জায়গায় আমাদের অ্যান্সারটা তুমি দেখো, অ্যান্সারটা আমাদের এটাকে করলে এটা আসে, আর এটাকে ক্যালকুলেশন করলে এটা আসে, কিন্তু এটা আসে না। এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে 1 আর 2। তারপরে যেটা আছে এটা দেখো, দুটো সমীকরণ দেওয়া আছে, এগুলোকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। এই জায়গায় আমাদের যে করা আছে অপনয়ন পদ্ধতিতে, শর্টকাটে এটা অপনয়ন পদ্ধতিতে আমরা করছি। দেখো এটা কি সমীকরণ নম্বর 1 আর সমীকরণ নম্বর হচ্ছে কত 2। সমীকরণ নম্বর 1 আর 2, তাহলে 1কে কত দ্বারা গুণ করছি আমরা 3 দ্বারা, এই যে এই জায়গায় x এর সাথে 3 আছে। আর 2কে গুণ করছি 5 দ্বারা, এই যে x এর সাথে কি আছে 5 আছে। গুণ করে এই জায়গায় দেখো করা হয়েছে, করলে এই জায়গায় দেখো আমাদের অ্যান্সার আসছে 2। আর এই 2 এর মানটা তুমি যে কোনো সমীকরণে বসাইতে পারো, বসাইলে তোমার অ্যান্সার আসে x এর মান আসে 3। তাহলে হচ্ছে 2 আর 3। তাহলে আমাদের এই জায়গায় অ্যান্সারটা হবে কত, 3,2। তারপরেরটা দেখো, এই জায়গায় 17 নাম্বারটা বলছে কি প্রকৃত, প্রকৃত এই জায়গায় হচ্ছে প্রকৃত উপসেট। প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এর মধ্যে শর্ত বলছে কি হইতে হবে, শর্তগুলো দেখো। শর্ত বলছে যে এই জায়গায় 2 থেকে বড়, 5 থেকে 7 থেকে ছোট, তাহলে 3 4 5 6 4টে আছে। তাহলে আমাদের উপসেট নির্ণয়ে, প্রকৃত উপসেট নির্ণয় শর্ত হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে n এর এই জায়গায় বসবে কত, এই যে 1 2 3 4, এই 4 বসছে, এই 4টা সংখ্যা এই জায়গায় 4 বসছে। তাহলে 2 এর উপরে 4 থাকলে 16, 16 থেকে 1 বদলে হচ্ছে 15। তারপরেরটা দেখো কি বলছে, তারপরেরটা বলছে এই জায়গায় যে এত বলছে এ পূরকের মান কত। এই জায়গায় ইউ দেওয়া আছে আর এ দেওয়া আছে, এ পূরকের মান বের করতে বলছে। তাহলে ইউ এই জায়গায় বলছে 1 এর সমান বা তার চেয়ে বড়, 6 এর সমান বা তার চেয়ে ছোট। তাহলে 1 থেকে 6 পর্যন্ত, কত পর্যন্ত 1 থেকে 6 পর্যন্ত। আর এই জায়গায় এর মান দেখো কি বলছে, যে এটাকে স্কোয়ার করলে 0-র চেয়ে বড় হইতে হবে, আবার 25-এর চেয়ে ছোট হইতে হবে। এই মানগুলা সেগুলো হচ্ছে এর মান। তাহলে 1কে স্কোয়ার করলে মানে 2কে মানে 3কে মানে
4 কে মানে, কিন্তু 5 কে স্কোয়ার করলে 25 হয়ে যাবে, কিন্তু বলছে 25 এর চেয়ে কি হইতে হবে, ছোট। তাহলে এই জায়গায় হচ্ছে যে এ প্রাইম, এই প্রাইম যার উপরে প্রাইম থাকে সেটাকে সার্বিক সেট থেকে কি করতে হয়, বাদ দিতে হয়। তাহলে সার্বিক সেট হচ্ছে 6, 6 থেকে যদি তুমি এই যে এর মানগুলা বাদ দাও, এর মানগুলা যদি তুমি বাদ দাও, থাকবে কত, 5 আর 6, কত থাকবে এই জায়গায়, 5 আর 6। এই 5 6 হচ্ছে তোমার কি অ্যান্সার, 5 আর 6। তারপরে দেখো এটা কি বলছে, যে এই যে এটা আছে, এই রেখাটির লেখচিত্র অঙ্কন হলো, বলছে এত বিন্দু দিয়ে যায় 1 নাম্বার। তারপরে বলছে যে এটা মূল বিন্দুগামী, তারপরে বলছে এটি এক্স অক্ষের বলছে এক্স অক্ষের অসমান্তরাল। এখন এই জায়গায় প্রশ্নটা কি হবে, আমরা এই জায়গায় একটু দেখি। এই জায়গায় বলছে 3, মানে এক্স এর মান 3 বসাইলে ওয়াই এর মান কত আসবে, -3। এই জায়গায় দেখো যে এই যে আমরা অঙ্কটা এক্স এর মান 3, তাহলে এক্স এর এইটা হচ্ছে আমাদের সমীকরণ দেওয়া আছে, তাহলে এক্স এর মান যদি 3 বসাও তুমি, তাহলে ওয়াই এর মান অটোমেটিকলি -3, মানে এটা কত হয়, 1 নাম্বার ঠিক আছে, 3 3, এই যে 3 3 -3 বিন্দুগামী। আর মূল বিন্দুগামী হচ্ছে কি, আমাদের যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটাই তো দেওয়া আছে। এই সমীকরণ যদি কোনো সমীকরণের সাথে ধ্রুবক পদ না থাকে তাহলে সেটা মূলবিন্দুগামী হয়। আর আমরা এই যে দেখো যে চিত্রটা অঙ্কন করছি, চিত্রটা মূলবিন্দুগামী হলে সেটা এক্স অক্ষের সমান্তরাল হয় না। অর্থাৎ উত্তর হবে আমাদের কত, 1 আর 2, 1 আর 2, এটা এক্স অক্ষের সমান্তরাল হবে না। 19 20 নাম্বারটা দেখো, 20 নাম্বারটা হচ্ছে আমাদের এই জায়গায় বলছে যে সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে, কি দেওয়া আছে, সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে। এই জায়গায় রম্বসের ক্ষেত্রফল, রম্বসের একটি কর্ণ দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে আর একটা কর্ণ। রম্বসের ক্ষেত্রফল সমান হচ্ছে কি, কর্ণদ্বয়ের গুণফল, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 24। দুইটা কর্ণের মধ্যে একটা কর্ণ দেওয়া আছে 6, এই জায়গায় দেখো এই যে 6, এই যে 6। আর এই জায়গায় হচ্ছে ডি, আর একটা কর্ণ আমরা ধরে নিছি আর কি। তাহলে এই জায়গায় হচ্ছে 24, এই পাশে এটা কি ছিল, গুণন, এই পাশে এসে গেছে ভাগ। তাহলে 24কে যদি তুমি কত দ্বারা, 6 দ্বারা ভাগ করো, 4 হয়, তাহলে অ্যান্সার হবে আমাদের 4। তারপরটা দেখো, সরি এই জায়গায় আমার সামান্তরিকের সূত্রটা মন নাই, সম্ভবত এই জায়গায় হাফ হবে। যদি হাফ হয় তাহলে এই জায়গায় কিন্তু আমাদের সামনে কি হবে, এই জায়গায় গুণ 2 হবে, আর এটা 8 হয়ে যাবে, তাহলে অ্যান্সারটা হবে আমাদের 8। তাহলে অ্যান্সারটা কত হলো, 8। তাহলে তারপরটা দেখো, এটার জন্য আমাদের খুব সুন্দরভাবে চিত্র থেকে আমরা খুব সহজেই এগুলো দেখতে পারবো। এই জায়গায় দেখো কি বলছে, এই জায়গায় যেটা বলছে যে এই যে বি বি সি ডি ই, এটা যদি হয়, এই চিত্রটাকে যদি আমরা আলাদাভাবে অঙ্কন করি তাহলে কিন্তু এরকম হবে। এই যে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। তাহলে এটা এই বাহুজোড়া কি সমান্তরাল আর এই বাহুজোড়া কি অসমান্তরাল। আমরা জানি এক জোড়া বাহু সমান্তরাল, এক জোড়া বাহু অসমান্তরাল, তাকে কি বলে, ট্রাপিজিয়াম, তাকে কি বলে, ট্রাপিজিয়াম। এই জায়গায় ট্রাপিজিয়াম। তারপরে পরের প্রশ্নটা বলছে এই কোণের মানটা নির্ণয় করতে বলছে। এখন দেখো যে আমরা এই যে আমরা জানি যে এই বড় ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, সরি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে এটা 60, এটা 60, এই কোণের মান 60, আর এই কোণের মানও কি 60। এই কোণের মান যদি 60 হয় তাহলে কিন্তু এই কোণের মান 60, কারণ এই যে বাহুজোড়া কি কি সমান্তরাল, সমান্তরাল এটা 60 হলে এটাও 60। আর আমরা জানি যে এক সরল কোণ 180, এটা হচ্ছে আমাদের কি এক সরল কোণ বা 80। 80 যদি হয় সেক্ষেত্রে আমাদের এই যে এটার থেকে এটা যদি তুমি বাদ দাও, 180 থেকে যদি 60 বাদ দাও তাহলে দেখো কত, 120, 120 হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরেরটা এই জায়গা বলছে যে এত বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের বৃহত্তম যে হচ্ছে কত,
23 নম্বর। তারপরে এই জায়গায় দেখো যে এই জায়গায় বলছে কত, এই ও এ অতিভুজ দেওয়া আছে, আর এটা হচ্ছে এ এম দেওয়া আছে। তাহলে আমাদের এইটুকু বের করতে হবে, অতিভুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার যোগ কি ভূমি স্কোয়ার। এই জায়গাতে আমরা এই যে বের করে রাখছি, অতিভুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটা দিয়ে এ এম এইটুকুর মান বের হয় কত 7। তাহলে এবার সেই স্কোয়ারটা কি √7, এটা তো এটা ডাবল, তাহলে 2√7। তারপরেরটা দেখো যে এগুলো হচ্ছে যে সমকোণী ত্রিভুজে বলছে যে কোন ত্রিভুজের কোন বলছে নিচের কোন পরিমাপের ক্ষেত্রে কোনটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। ছোট দুইটাকে স্কোয়ার করলে বড়টার স্কোয়ারের সমান হবে, সেটা হচ্ছে আমাদের এই যে জায়গা 5কে স্কোয়ার করলে 25, 12কে স্কোয়ার করলে 140, টোটাল 169-এর সমান। তারপরে দেখো আমাদের একদম শেষ পর্যায়ে, এটা হচ্ছে 26 নাম্বারটা। তুমি দেখো যে এই জায়গায় আমাদের বলছে কি আছে, এই জায়গায় ইঞ্চিতে দেওয়া, আর বের করতে বলছে ফুট। তাহলে ইঞ্চিতে দেওয়া আছে, এইটা আমাদের প্রশ্নের মধ্যে দেখো চিত্রটা এইভাবে দেওয়া আছে, এইভাবে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রে বল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এই জায়গায় আমাদের আগে এটা মান তো বের করতে নিতে হবে, উচ্চতা তো আর দেওয়া নাই। এটা এই জন্য আমরা কি করছি, এই যে পিথাগোরাসের সূত্র দেওয়াকে বের করে নিচ্ছি, অতিভুজ লম্ব ভূমি। তাহলে অতিভুজ দেওয়া আছে, এই যে লম্ব যা আছে তাই, আর এই ভূমির মান বসানো আছে। এটাকে এক পাশে ক্যালকুলেশন করলে আমাদের এদের কাছে 76, মানে এই যে লম্ব বাহুটা আছে এটার মান আসছে কত 26। তাহলে হাফ, এটা কত হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা 9 আর 26, তাহলে এটা কি করলে 234। এখন এই জায়গায় 234 আবার হয়েছে বর্গ ইঞ্চিতে, এটাকে ফুট যেহেতু স্কোয়ার আছে তাহলে 12 দ্বারা ভাগ করতে হবে, 12 দ্বারা ভাগ করলে আসে 1.5। বাংলা হয়ে গেছে 5। তারপরের প্রশ্নটা হচ্ছে একক ক্ষেত্র একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক। ক্ষেত্রফলের সূত্রটা দেখো, ক্ষেত্রফলে যে এরিয়া পাই আর স্কোয়ার, তাহলে পায়ের তো মান ফিক্সড, আর এই জায়গায় বলছে আর এর মান বলছে একক ব্যাসার্ধ, তাহলে একক ক্ষেত্রফল, তাহলে এটা একই, এটা হচ্ছে আমাদের কত পাই, একক ব্যাসার্ধ বিশিষ্ট। তারপরেরটা দেখো এই জায়গায় বলছে কি যে 250-250-এর মধ্যে 50 রান পাইচিত্রের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। পাইচিত্রের কেন্দ্রে হচ্ছে কত 360 ডিগ্রি, কত ডিগ্রি 360 ডিগ্রি। তাহলে এটা আমরা কনভার্ট করি 250, তাহলে আমাদের এই জায়গায় 250 থেকে হচ্ছে 50, 1 থেকে হচ্ছে এত, 360 থেকে হচ্ছে কত 72। তারপরে বলছে পরের অঙ্কটা বলছে যে 31 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যার মধ্যে, মৌলিক সংখ্যার ভিতরে আছে 60টা। দেখো এই যে মৌলিক সংখ্যা আছে কয়টা 60টা, 60টা। এটা হচ্ছে এই যে 60টা, এই যে মাঝখানের 43, এই পাশের 3টা বাদ, এই পাশের 3টা বাদ, তুমি এটা দেখলে যেতে বুঝতে পারবা 60টা। 60টার মধ্যে এই পাশে এই যে 3, এই পাশে হয়েছে কত এই 3টা, মাঝখানে 43। তারপর একটা বলছে যে এই জায়গায় প্রশ্নের মধ্যে বলছে যে কেন্দ্রীয় প্রবণতার মান 9 কোনটি। এটা যে শ্রেণী সীমা হয় না, এটা যখন পরিসংখ্যান ভালো করে পুরো বিস্তারিত। তো অষ্টম শ্রেণীর গণিত এবং বিজ্ঞানের বিভিন্ন তথ্য পেতে তোমরা পেজটা এই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো।